বিশ্বের মানচিত্র থেকে গাজা কি হারিয়ে যাবে? যুদ্ধ কবলিত গাজায় সর্বকালের নির্মম মানবিক বিপর্যয়ে বিশ্ব বিবেক নিশ্চুপ নির্বিকার। মানবতার এই বিপর্যয় যুদ্ধ বিধ্বস্ত গাজাবাসীর পাশে দাঁড়ায়নি কেউ। যুদ্ধে লিপ্ত খোদ ইসরায়েলের নেতা নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিক্ষোভ মিছিল সমাবেশ হলেও কর্ণপাত করছে না তারা। ইসরায়েল গাজার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে, যা একই সঙ্গে রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তাজনিত। এর মধ্যে প্রথমত রকেট হামলা ও হামলা প্রতিহত করা। হামাস গাজা শাসন করে, এ কারণে প্রায় ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করে। ইসরায়েল এ ধরনের হামলাকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসাবে দেখে। 2023 সালের 7 অক্টোবরের মতো বড় হামলার পর নেতানিয়াহু বলেছিলেন ইহুদি রাষ্ট্রকে রক্ষা করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। দ্বিতীয়ত রাজনৈতিক স্বার্থ ও চাপ সৃষ্টি করা। তৃতীয়ত নেতানিয়াহুর সরকার ছিল একটি ডানপন্থী জোট, যার মধ্যে অনেকেই যুদ্ধ ও নিরাপত্তা বিষয়ে কঠোর অবস্থান চায়। এছাড়া নেতানিয়াহু দুর্নীতি মামলায় অভিযুক্ত ছিলেন। কিছু বিশ্লেষণের মতে যুদ্ধ পরিস্থিতি তার জন্য রাজনৈতিক ঢাল হিসেবেও কাজ করেছে। চতুর্থত গাজা ও হামাসকে দুর্বল করা। ইসরায়েলের দীর্ঘদিন ধরে চায় গাজার চরমপন্থী গোষ্ঠীগুলি, বিশেষত হামাস ও ইসলামী জিহাদি গোষ্ঠীগুলিকে দুর্বল হোক এবং যেন তারা আর ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে বড়সড় হামলা চালাতে না পারে। পঞ্চমত জনগণের দৃষ্টি ঘোরানো ও ঐক্য গড়ে তোলা। যুদ্ধের সময় জাতীয় ঐক্য ও সরকারের প্রতি সমর্থন বৃদ্ধি পায়। নেতানিয়াহু অনেক সময় এ কৌশল ব্যবহার করেন জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ঘোরাতে। ষষ্ঠত কারণ হলো আন্তর্জাতিক নীতি ও কূটনীতি। বিশেষ করে ইসরায়েল মাঝে মধ্যে যুদ্ধকে ব্যবহার করে আন্তর্জাতিক মিত্রদের কাছ থেকে সমর্থন পেতে বা নিজেদের অবস্থানকে জোরদার করতে চায়। আর এসব কারণেই নেতানিয়াহুর সরকার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের দেশে দেশে যুদ্ধ বন্ধে বিক্ষোভ, সভা সমাবেশ অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্র সরকার সাধারণ মানুষের দাবি আমলে দিচ্ছে না, বরং সাধারণ নাগরিকদের গাজা ছেড়ে পার্শ্ববর্তী অন্য কোনো দেশে চলে যাওয়ার জন্য বলছেন ডোনাল্ড ট্রাম্প। আর বাংলাদেশ, ভারত তো বরাবরই কোনো যুদ্ধ চায় না। যুদ্ধ, সংঘাত, সহিংসতার বিরুদ্ধে শান্তির পক্ষে শক্ত অবস্থান নেয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আলোকে যুদ্ধ শুরুর পর থেকে সরকারিভাবে দেশের আপামর মানুষ গাজায় যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে আসছে। উল্লেখ্য প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইসরায়েলি বাহিনী নির্বিচার হামলায় এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা প্রায় 90,000-এর বেশি। বিভিন্ন হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় প্রহার গুনছে আরো অনেকেই। সবচেয়ে দুঃখজনক হলো বিভিন্ন হাসপাতালে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ কারণে যুদ্ধে আক্রান্তরা বাঁচার আশায় হাসপাতালে চিকিৎসা নিতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আরব দেশগুলোর মধ্যস্থতায় মাঝে মধ্যে গাজা ইসরায়েল যুদ্ধবিরতি উভয় পক্ষ সম্মত হলেও তা যেন ফলপ্রসূ হচ্ছে না। এত সহজে অনুমেয় এই যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের পরিবর্তে ইসরায়েলের পক্ষ নিয়ে যুদ্ধকে উস্কে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, ইসরায়েল গাজার মধ্যেকার যুদ্ধ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যেমন কার্যকর ও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই, তেমনি বিশ্বের অপরাপর শক্তিধর রাষ্ট্র এমনকি আরব বিশ্বও কিছু করতে পারছে না। এমন অবস্থায় যুদ্ধ কবলিত গাজার অবশিষ্ট মানুষকে বাঁচাতে হবে, বাঁচতে হবে ক্ষুধা নিয়ে, আলো, পানি, চিকিৎসা ছাড়াই। তাছাড়া আত্মরক্ষার পথ বের করতে হবে, নিজ নিজ কৌশলে বাঁচতে হবে। নতুবা সহায় সম্বল, ভিটে মাটি এবং প্রিয়জনকে হারিয়ে হয়তো অন্য কোনো দেশে পালিয়ে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে হবে, নয়তো মৃত্যুকে নিশ্চিত আলিঙ্গন করা ছাড়া তাদের কাছে আর কোনো বিকল্প নেই। গাজায় যুদ্ধে নারী, শিশু, আবল, বৃদ্ধ, বনিতা কেউ বাদ যাচ্ছে না মৃত্যুর হাত থেকে। হাসপাতাল, শপিং মল, আবাসিক এলাকা, বাণিজ্য ভবন, শিল্প কারখানা কিছুই বাদ যাচ্ছে না যুদ্ধের এই ধামামা থেকে। গাজার অবশিষ্ট এলাকায় এখন ধ্বংসাবশেষ ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। গাজাবাসীর ওপর শুরু হওয়া যুদ্ধাস্ত্র যেন কোনোভাবেই থামছে না। গাজাবাসীর সবাই যেন স্বাভাবিক মৃত্যুর অধিকার হারিয়েছে রাতের শান্তি, ঘুম সবে। দীর্ঘ ইতিহাসে ফিলিস্তিন সহ বহু আগেই হয়ে উঠেছে বিশ্ব মানবতার শ্মশানভূমি। যুদ্ধের অভিঘাত কতটা মারাত্মক হতে পারে, গাজায় প্রাণঘাতী ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। প্রসঙ্গত, ইয়াসির আরাফাতের নেতৃত্বে ফিলিস্তিন জাতির রাষ্ট্র প্রতিষ্ঠায় মুক্তি সংগ্রাম মূলত শুরু হয় 1969 সালে, যখন তিনি প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন PLO চেয়ারম্যান নির্বাচিত হন। যদিও ফিলিস্তিনি জাতিগত ভূ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস এর আগেও বিদ্যমান ছিল, ইয়াসির আরাফাতের নেতৃত্বে এই সংগ্রাম একটি সংহত আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি রূপ লাভ করে। 1965 সালে ইয়াসির আরাফাতের প্রতিষ্ঠিত সংগঠন ফাতাহ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে গরিলা হামলা চালায়। 1966
সালে আরব ইসরায়েল 6 দিনের যুদ্ধের পর ফিলিস্তিনের জনগণের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা আরো তীব্র হয়ে ওঠে। পিএলওর ছাতার নিচে বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠী একত্র হয় এবং এ সময় থেকে আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনি আন্দোলন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হিসাবে পরিচিতি পায়। এরই মধ্যে সম্প্রতি ফিলিস্তিন চিকিৎসক রিফাত রাদওয়ান তার মাকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠি বিশ্ববাসীর হৃদয়ে নাড়া দিয়েছে। তিনি লেখেন, মা, আমাকে ক্ষমা করো, এ পথটাই আমি বেছে নিয়েছি। আমি মানুষকে সাহায্য করতে চেয়েছিলাম, আমাকে ক্ষমা করো মা। আমি শপথ করে বলছি, আমি কেবল মানুষকে সাহায্য করার জন্য এই পথ বেছে নিয়েছিলাম। এটা ছিল গাজার তরুণ ফিলিস্তিনি চিকিৎসক রিফাত রাদওয়ানের শেষ কথা। রাফার ঠান্ডা রাতের আকাশের নিচে ইসরায়েলের সৈন্যকেরা স্পষ্টভাবে চিহ্নিত একটি অ্যাম্বুলেন্সের সামনে রক্তাক্ত অবস্থায় তিনি এই কথাগুলো বলেছিলেন। আহতদের বাঁচতে তিনি তার চিকিৎসক দলের সঙ্গে বেরিয়েছিলেন, কিন্তু কেউ ফিরে আসেনি। ইসরায়েলি সেনাবাহিনী কোনো সতর্কতা ছাড়াই গুলি চালিয়ে রাদওয়ান সহ 14 জনকে জরুরি ভিত্তিতে কর্মরত চিকিৎসককে হত্যা করে। পরে তাদের মৃতদেহ একটি অগভীর কবর থেকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে কারো হাত বা পা বাঁধা ছিল। স্পষ্টতই খুব কাছ থেকে তাদের গুলি করা হয়েছিল। তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, যদিও তারা চিকিৎসকের পোশাক পরা ছিলেন। সঙ্গে ছিল রেডিও, গ্লাভস ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম। তবুও ইসরায়েলের মিথ্যাচার করছে। তাদের পররাষ্ট্রমন্ত্রী বিশ্বকে বলেছিলেন অ্যাম্বুলেন্সগুলো চিহ্নিত করা যায়নি এবং সন্দেহজনক ছিল, এ কারণে ইসরায়েলি আক্রমণ সঠিক ছিল। কিন্তু শেষ মুহূর্তে ফুটেজে দেখা যায় অ্যাম্বুলেন্সগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল, আলো জ্বলছিল, মেডিকেল জ্যাকেটগুলো দেখা যাচ্ছিল। এতে কোনো হুমকি ছিল না কোনো ক্রস ফায়ার, এমনকি কোনো অস্পষ্টতাও ছিল না। মনে হচ্ছে এগুলো শুধু ইচ্ছাকৃত নির্বিচার হত্যা। এদিকে যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ভয়াবহতা আরো তীব্রত হয়েছে। খাবার নেই, জ্বালানি নেই, জলজ উদ্ভিদগুলো নির্জীব হয়ে পড়ছে। গাজার বেকারিগুলো ভেঙে পড়েছে, পরিবারগুলো নালার পানি পান করছে, পশু খাদ্য খেতে বাধ্য হচ্ছে শিশুগুলো। তাদের শরীর থেকে রক্ত ঝরছে, অথচ তাদের চিকিৎসা করার জন্য কেউ অবশিষ্ট নেই। এটি সভ্যতার নামে ইসরায়েলের যুদ্ধ। দখলকৃত ফিলিস্তিন অঞ্চলে জাতিসংঘের পক্ষ থেকে সীমাহীন যুদ্ধ বলে মন্তব্য করা হয়। ইসরায়েলের আইন, নীতি, শালীনতার প্রতিটি সীমা পদদলিত করছে। এখন গাজার অঞ্চল নিরাপদ নয়, কোনো হাসপাতাল রেহাই পায় না, কোনো শিশুও বাদ যায় না। এটি কোনো সংঘাত নয়, বরং অবাধ ধ্বংসযজ্ঞ। এরই মধ্যে জাতীয়তাবাদীদের দ্বারা পুষ্ট হয়ে নেতানিয়াহু ঘোষণা করেছেন, এটি আমাদের সবার জন্য, সব সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা বর্বরতার বিরুদ্ধে এই যুদ্ধে লড়েছি। আমি বিশ্বাস করি আমরা আমাদের সবার সভ্যতার ভবিষ্যতের জন্য, আমাদের ইহুদি খ্রিস্টান সভ্যতার জন্য একই লড়াই করছি এবং একসাথে যুদ্ধ করছি। এই মুহূর্তে গাজার পরিস্থিতি শ্বাসরুদ্ধকর। ওষুধ নেই, খাবার নেই, চিকিৎসা নেই, আশ্রয় নেই, তাঁবুও নেই। অনবরত সংঘর্ষ, সংঘাত পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। মৃত্যুপুরীতে পরিণত হওয়া এ ভূখণ্ড বিশ্বকে দেখিয়ে দিয়েছে আধুনিক প্রতিযোগিতামূলক রাষ্ট্র ব্যবস্থার প্রতি বর্গমাইল ভূমি রক্ষা করার জন্য ঠিক কত সংখ্যক জীবন বলিদান করার প্রয়োজন পড়ে। ইসরায়েলের গাজায় নিরাপত্তা বাফার জোন তৈরি করেছে, তার পেছনে আসলে লুকিয়ে আছে অমানবিক এক নির্মম কৌশল। কাজেই সভ্যতা ও মানব বিরোধী যুদ্ধ থেকে গাজাকে বিশ্ব কি রক্ষা করবে তা ভবিষ্যতেই জানা যাবে।